আচ্ছা ধরুন আপনার যদি ১ বছর জন্মদিন হয়, তাহলে আপনি কীরকমভাবে সেলিব্রেট করেন? কেক কেটে, কিছু লোকজন ডেকে। আপনার যদি ৫ বছর জন্মদিন হয়, তাহলে পরেও কেক কেটে, লোকজন ডেকে পায়েস খাই আমরা। কিন্তু কারুর যদি এই ১, ৫, ১০, ১৫, ২০, ২৫, ৮০ এই সব যদি পেরিয়ে যায়, গিয়ে তার বয়স হচ্ছে ১৫০ বছর, তাহলে আপনি কিভাবে সেলিব্রেট করবেন? এই ১৫০ বছর বয়স সদ্য হচ্ছে বন্দে মাতরমে। বন্দে মাতরম আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী আছে তাদের কাছে যতখানি ইম্পর্টেন্ট, আমরা পরবর্তীকালে যারা পরবর্তী অনেক নেক্সট জেনারেশন অব্দি এগিয়ে এসছি, তাদের কাছেও বন্দে মাতরমের গুরুত্ব ততটাই আছে। হ্যাঁ, বলা চলে যে তাদের কাছে ভগৎ সিং, রাজগুরু, কিংবা আমাদের এদিকে সুভাষচন্দ্র বোস বলুন, কিংবা আর যারা বিপ্লবীরা ছিলেন, তাদের কাছে যতটা বন্দে মাতরমের গুরুত্ব ছিল, আমাদের কাছেও ঠিক ততটাই। কিন্তু তারা তো দেশের জন্য স্বাধীনতা এনে দিয়েছে, কাজে তাদের কাছে গুরুত্বটা আমাদের থেকে একটু হলে পরেও অনেকটা বেশি। সেই ১৮৭০ সালে যখন দুর্ভিক্ষটা শেষ হয়ে যাচ্ছে, সেই সময় একটা অসম্ভব একটা নতুন বিদ্রোহ ভারতবর্ষে আবির্ভাব হলো। সেটা হচ্ছে সন্ন্যাসীদের বিদ্রোহ। এই ১৮৭০ সালের এই টাইমটা দিয়ে তার পরেই বঙ্কিমচন্দ্র রচনা করলো হচ্ছে বন্দে মাতরম গানে। এবং বন্দে মাতরম গানটা কিন্তু প্র্যাকটিক্যালি রচনা হয়েছিল হচ্ছে এই সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করে কিন্তু রচনা হয়েছিল। যে সন্ন্যাসীরা রাস্তায় নেমে আসছে, বিদ্রোহ ঘোষণা করেছে, এইটাকে কেন্দ্র করেই ১৮৭৪ সাল নাগাদ থেকে ৭৪ কিংবা ৭৫ সালেতে বন্দে মাতরমের রচনা হয়। কিন্তু এই বন্দে মাতরমের আত্মপ্রকাশ হয় হচ্ছে মোটামুটি ধরুন ওই ১৮৭৭ কিংবা ৭৬ সালে, ১৮৭৬ সালে, মানে ১৮৭৬ সালে প্রথম এই বন্দে মাতরমের আত্মপ্রকাশ হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কালজয়ী উপন্যাসে। সেটা হচ্ছে আনন্দমঠ। আনন্দমঠে প্রথম এই গানটা, বন্দে মাতরম গানটা, যেটা প্রচুর ভ্যারিয়েশন এখন আমরা শুনতে পাই, সেটার কিন্তু প্রথম আসে হচ্ছে এই আনন্দমঠ উপন্যাস থেকেই তার আত্মপ্রকাশ হয় এটাতে। তাহলে আমি যদি ধরে নিই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৪ সালেতে বন্দে মাতরম লিখছে এবং বন্দে মাতরম আত্মপ্রকাশ হচ্ছে ১৮৭৬ সালেতে, ঠিক আছে? তাহলে পরে এই যে মাঝখানের এই পিরিয়ডটা দিয়ে ১৮৭৬ কিংবা ১৮৭৭ সালেতে গিয়ে আত্মপ্রকাশ হচ্ছে আনন্দমঠ উপন্যাস ঘিরে, সেখানে গিয়ে এই গানটার আত্মপ্রকাশ হচ্ছে। কিন্তু এর বেশ কিছুটা দিন আগে কলকাতাতে কংগ্রেসের একটি সম্মেলনে রবীন্দ্রনাথ কিন্তু সুর দিয়ে এই বন্দে মাতরম গানটা সেখানে গিয়েছিল। এখানে একটা বিবাদ যদিও রয়েছে, অনেকে বলে রবীন্দ্রনাথ এটাকে পাঠ করেছিল, বন্দে মাতরমকে পাঠ করেছিল। আবার অনেক জায়গা থেকে ইনফরমেশনে পাওয়া যায় যে রবীন্দ্রনাথ বন্দে মাতরম সেইখানেতে গিয়েছিলেন। কাজে এটার একটা তো বিতর্ক রয়েছে, এতদিন আগেকারের ব্যাপার, প্রায় ১৫০ বছর আগেকারের ব্যাপার, এটা তো একটা বিতর্ক রয়েছে। সেরমভাবে লিপিবদ্ধ করা সেরমভাবে কিছু নেই, কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায় যে রবীন্দ্রনাথ এই বন্দে মাতরমটা ওই টাইমে গিয়েছিলেন এবং সেটা কংগ্রেসের একটা সম্মেলনে, কোনো একটি সম্মেলনে কলকাতাতেই তিনি গিয়েছিলেন। কিন্তু এই বন্দে মাতরমের তো এবার যেটার জন্য আমরা এখানে আলোচনাটা করছি সেটা হচ্ছে বন্দে মাতরমের এবছরে ১৫০ বছর। এই বন্দে মাতরম কিন্তু আর একটা দিক যদি আপনি দেখেন, যখন দেশ স্বাধীন হয়ে গেল, যখন আমাদের ৪৭-এ যখন দেশ স্বাধীন হয়ে গেল, এখানে দুটো জিনিস আছে। ৪৭-এ যেদিনকে দেশ স্বাধীন হলো, ১৫ই আগস্টের সকালবেলাতে ওমকারনাথ ঠাকুর এই গানটি, এই বন্দে মাতরমের গানটা কিন্তু প্রথম গেয়েছিল হচ্ছে বেতার তরঙ্গে এবং আকাশবাণীর বেতার তরঙ্গেতে প্রথম ওমকারনাথ ঠাকুর এই গানটা গেয়েছিল বন্দে মাতরমের। যে বন্দে মাতরমের সুরটা এখন
বহুল প্রচারিত, মানে যেটা এআর রহমানের সুর নয়, যেটা লতা মঙ্গেশকর কে দিয়ে এআর রহমানের গাওয়ানো যে সুরটা সেটা নয়, যেটা অরিজিনাল বন্দে মাতরমের যেটা সুর। যেরকম ধরুন আমি গান খুব একটা ভালো জানি না, ছোট্ট করে বলছি, বন্দে মাতরম বন্দে মাতরম সুজলং সুফলং মলয়জ শীতলং শস্য শ্যামলং মাতরম বন্দে মাতরম। এই যে এই সুরটা, এটা কিন্তু ওমকারনাথ ঠাকুর 15ই আগস্টে 47 সালের 15ই আগস্টে যখন দেশ স্বাধীন হয়ে গেল, 15ই আগস্টের ভোরবেলাতে বেতার তরঙ্গে ওমকারনাথ ঠাকুর এই সুরটাই গেয়েছিলেন। কিন্তু বন্দে মাতরম ততদিনে তো বহুল প্রচারিত, কারণ বন্দে মাতরম তো স্বাধীনতা সংগ্রামীদের কাছে একটা মন্ত্র ছিল বন্দে মাতরম, কারণ যেটাকে ব্রিটিশ ব্যান করে দেওয়া হলো একদম। বন্দে মাতরম কেউ গাইতে পারতো না, বন্দে মাতরম স্লোগান কেউ দিতে পারতো না। কাজে যে বন্দে মাতরম আজকের দিনেও দাঁড়িয়ে আপনাকে যদি ধরা হয়, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি স্বাধীনতা সংগ্রামী বলতে একটা স্লোগান বলুন, আপনি বন্দে মাতরমই বলবেন। কাজে কতটা গুরুত্ব পেয়ে গেছিল ততদিনে বন্দে মাতরমের, মানে স্বাধীনতা হওয়ার আগেই কতটা গুরুত্ব পেয়ে গেছিল। স্বাধীনতা হওয়ার পরে 1947 সালে দেশ স্বাধীন হলো। মোটামুটি ধরুন ওই 46, 47, 48 এই পিরিয়ডটা দিয়ে নেহেরু প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে নিয়ে একটি বৈঠক করলেন, যেখানে বিবেচনা করা হলো যে এই গানটা বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত করা হবে না জাতীয় গান রূপে একে গণ্য করা হবে। যদিও আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় কিন্তু অত্যন্ত রূপে চেয়েছিলেন যে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত হিসাবে বিবেচনা করা হোক, কিন্তু এটি কোনটা জাতীয় সঙ্গীত হবে কোনটা জাতীয় গান হবে, কারণ ততদিনে জনগণমন দিয়েও যথেষ্ট পরিমাণে প্রচারিত হয়ে গেছে, আবার ধরুন বন্দে মাতরম তো প্রচার হয়েই গেছে। সেক্ষেত্রে বিধানচন্দ্র রায়ের খুব ইচ্ছা ছিল, এবং নেহেরুর সঙ্গে অনেক বাদানুবাদ হয়েছে এই নিয়ে, মানে আপনি পড়লে পরে পাবেন অনেক জায়গাতে, যে বিধানচন্দ্র রায় কিন্তু চেয়েছিলেন বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত করা, কিন্তু বিধানচন্দ্র রায়ের এই প্রস্তাবটা পরবর্তীকালে একটু খারিজ হয়ে যায়। এবং 1950 সালেতে আমাদের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ অ্যাসেম্বলি সভাঘরেতে প্রথম প্রস্তাব রাখে যে আমরা জনগণমনকে জাতীয় সঙ্গীত হিসাবে বিবেচনা করা হলো এবং বন্দে মাতরমকে জাতীয় গান হিসাবে বিবেচনা করা হলো। কাজী বন্দে মাতরমের এখন এত বছর পেরিয়ে এসছে, বন্দে মাতরমের তো এখন প্রচুর সুর বেরিয়ে গেছে। কারোর কাছে বন্দে মাতরমের অরিজিনাল ভার্সন অসম্ভব পরিমাণে অ্যাকসেপ্টেবল, কারোর কাছে এআর রহমানের ভার্সন অসম্ভব পরিমাণে অ্যাকসেপ্টেবল, এআর রহমান যেটা লতা মঙ্গেশকরকে দিয়ে গাইছেন সেটাও অসম্ভব পরিমাণে অ্যাকসেপ্টেবল। কিন্তু আমরা প্রত্যেকেই বন্দে মাতরম গানটা অসম্ভব পরিমাণে জানি। হ্যাঁ, বন্দে মাতরমের যে পুরো গানটা সেটা আমরা অনেকেই জানি না, সেটা আমাদের এখনো অবধি, ইনফ্যাক্ট আমাকেও যদি করতে হয় আমি কিন্তু সত্যি সচরাচর একবারে করে উঠতে পারবো না, আমাকে কিন্তু তার লাইন জানতে হবে, লাস্টের বেশ কয়েকটা লাইনের সুরও আমার ইনফ্যাক্ট ভালো মতন মনে নেই। কিন্তু শুধুমাত্র লাস্টে আমি একটা জিনিস বলে জিনিসটাকে শেষ করব, এতগুলো সুর হয়ে গেছে তো সত্যি বন্দে মাতরমের কোনটা অরিজিনাল সুর এটা বোঝা কিন্তু আমাদের সাধারণ মানুষের পক্ষে খুব মুশকিল। এক্ষেত্রে আপনাকে আর একটা সুরের কথাও বলে রাখি, কখনো একটা বাংলা সিনেমা আছে সবুজ দ্বীপের রাজা, কখনো যদি সবুজ দ্বীপের রাজা দেখেন, একদম শেষ অবধি যদি দেখেন, লাস্ট সিনেতে বন্দে মাতরমের একটা অসম্ভব সুন্দর একটা সুর রয়েছে, যে সুরটা আমি সত্যিই কোথাও পাইনি। একটা সিরিয়াল হয়েছিল তখনকার দিনে, বেশ কিছু বছর আগে, মোনালি ঠাকুর সেই সিরিয়ালটাতে অভিনয় করেছিলেন, ঠিক আছে, সেই সিরিয়ালটাতে ওই সুরটাকে ব্যবহার করা হয়েছিল, ওটা অনেকটা এইরকম ধরনের ছিল, বন্দে মাতরম বন্দে, অনেকটা এর কাছাকাছি, আমি কিছুই গাইতে পারলাম না কিন্তু অনেকটা এর কাছাকাছি, আমি সুরটা জাস্ট বোঝানোর জন্য শুধুমাত্র বললাম, অনেকটা এর কাছাকাছি সুরটা বিলং করে। এটা গাওয়া হয়েছিল ওই, আপনি এই সিরিয়ালটার ইয়ে তো পাবেন না, যদি আপনার শুনতে ইচ্ছা করে তাহলে পরে
আপনি সবুজ দ্বীপের রাজা বলে টাইপ করে যে সিনেমাটা আসবে, সেটা লাস্টের দিকে যে গানটা আছে, একদম লাস্ট সিনে যে গানটা আছে, সেটা বন্দে মাতারামের আরেকটি সুর। আমি জানি না কোনটা বন্দে মাতারামের অরিজিনাল সুর। ন্যাচুরালি এআর রহমানের তো নয়, যেটা অরিজিনাল সুর বলতে যেটা আমাদের এখন ইন্টারনেটে পাওয়া যায় সেইটা অরিজিনাল সুর, নাকি সবুজ দ্বীপের রাজার ওই গানটা অরিজিনাল সুর, এটাতেও আমার একটা দ্বিমত রয়েছে। কিন্তু এনিওয়ে, যেটাই হোক না কেন, বন্দে মাতারাম প্রচণ্ড পরিমাণে একটা জনপ্রিয় স্লোগান। আমিও বলি বন্দে মাতারাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই বন্দে মাতারাম গানটা 7ই নভেম্বর 2025 যখন আমাদের বন্দে মাতারামের 150 বছর পালিত হবে, পারলে নিজে যদি উদার কণ্ঠে না পারেন, গুনগুন করে এক কলি গেয়ে নেবেন। তাতে এই গানটাকেও যতটা সম্মান জানানো হবে, ততটা নিজেরও একটা সম্মান জানানো হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গানের প্রতি। নমস্কার।